আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি উপর আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তো সে সকল ভাইয়া আপুদের জন্য রইল আমার সালাম। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং ছোট্ট একটা লাইক দিতে পারেন। আজ আমি আবারও আপনাদের কমেন্টের যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপু রাজাহাঁসের দাম কেমন। তো অতি সুন্দর একটা প্রশ্ন করেছেন, কারণ অনেকেরই জানা প্রয়োজন আছে। তো কোন জেলাতে কেমন এটা সঠিক আমি জানি না, তবে আমাদের জেলাতে যেটা আমি সেটাই বলছি। বাট ঝিনাইদহ জেলা এবং মাগুরা জেলাতে যে দামটা চলছে আমি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো ফার্স্টে আমরা ছোটো রাজাহাঁসের দামটা নিয়ে আলোচনা করি। রাজাহাঁসের বাচ্চা আপনার ফোটার পরে 2023-এ আপনার রাজাহাঁসের বাচ্চাগুলা বিক্রি হয়েছে 325 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। আর 2024-এও রাজাহাঁসের বাচ্চা এখনও ফোটেনি, তবে আশা করছি হয়তো বা সেই একই দাম থাকতে পারে, আশা করছি। বাট এখনও তো বাচ্চা ফোটেনি, তাই সঠিকটা বলতে পারছি না। তবে গতবার যেটা বিক্রি হয়েছে 325 থেকে 350 সেটাই জানানোর চেষ্টা করলাম। আর এছাড়া বড় রাজাহাঁস 2023-এ বিক্রি হয়েছে 1800 থেকে শুরু করে 2600 পর্যন্ত। আসলে এটা আকারে ছোট বড় হিসাবেই আর কি আপনার বিক্রি হয়ে থাকে। যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে দাম একটু বেশি হয়, যদি কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দাম একটু কম হয়। আর এছাড়াও রাজাহাঁসের দামটা কিন্তু অনেকটা নির্ভর করে আঞ্চলিক ভিত্তিক, কারণ যেখানে যে জিনিসটার আমদানি বেশি সেখানে কিন্তু সেই জিনিসটার দাম কম, আর যেখানে যে জিনিসের আমদানি কম সেখানে কিন্তু সেই জিনিসের দামটা বেশি হয়ে থাকে। এছাড়াও রাজাহাঁসের মাংসের কিন্তু ব্যাপক চাহিদা, কারণ চাহিদা এই কারণের জন্য রাজাহাঁস কিন্তু অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু পালন হয় কম। অন্যান্য হাঁসের যেভাবে খামার আকারে গড়ে তোলে সেই হিসাবে কিন্তু রাজাহাঁসের খামার মানুষ অনেকেই কম করে থাকে, মনে করে থাকেন যে হয়তোবা রাজাহাঁসের খামারে অনেকটা ব্যয়বহুল, দীর্ঘদিন ধরে পালন করতে হয়। সেই কারণের জন্য রাজাহাঁসের খামারটা বিভিন্ন কারণের দিক থেকে লক্ষ্য করে কিন্তু রাজাহাঁসের খামার মানুষ খুব কম আকারেই করে থাকে। তো আমার হাঁসগুলা কিন্তু আমি শখের বসে জাস্ট এর আগে আমি পূর্বের ভিডিওগুলোতে দিয়েছিলাম, দেখেছিলেন যে আমি কিন্তু অনলি 3টা হাঁস থেকে কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার এতগুলা হাঁস। তো সব কিছুই আল্লাহ তাআলার দান। আর রাজাহাঁসের খামার আকারে যারা করতে চান, যারা করেন, তারা কিছু কিছু কৌশল যদি অবলম্বন করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজাহাঁসের খামার আমার মনে হয় অন্যান্য খামারের থেকে কিন্তু লাভজনক। কারণ রাজাহাঁসের খামারে আপনি অন্যান্য হাঁস যখন পালন করবেন তখন কিন্তু সেসব হাঁসগুলাকে কিন্তু আপনার 3 টাইমে কেনা খাবার দিতে হবে, অর্থাৎ দানাদার খাবার বলেন বা ধানের কুড়া বলেন, যেগুলাই বলেন না কেন তুলা খাবার দিতে হবে। আর রাজাহাঁসের ক্ষেত্রে হয় যে এরা যদি যারা আর কি খামার করতে যাচ্ছেন, খামার আকারে মানে বাণিজ্যিক আকারে পালন করতে যাচ্ছেন, তো তারা কিন্তু কিছু কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু রাজাহাঁসের খামারে কিন্তু লাভটা বেশি আসবে, খরচটা কম হবে। আর সেই কৌশলগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণে চারণভূমি থাকতে হবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এরা ঘাস খেয়ে বেড়াচ্ছে। এই যে এদিকেও কিন্তু আরও অনেকগুলো হাঁস আছে এবং এই নেটটার বাহিরেও কিছু হাঁস চলে গিয়েছে।
তো এরাই যে কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে, এরা কিন্তু ঘাসে অভ্যস্ত। ছোটোবেলা থেকে যদি ঘাস দিয়ে পালন করা যায় তাহলে এদের কিন্তু খাবার খরচটা সাশ্রয় হয়। এছাড়া ঘাসের বিকল্প কুচুরিপানাটাও কিন্তু এরা ব্যাপকভাবে খায়, তো সেটাতেও আপনার সাশ্রয় আসবে। এছাড়াও আরও একটা জিনিস আছে, এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, ছোট যে কলা গাছগুলা, এই কলা গাছগুলা কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে দিলে এই কলা গাছগুলা কিন্তু প্রচুর পরিমাণে জাস্ট গরু যেভাবে খায় এরাও কিন্তু ঠিক সেমভাবেই কিন্তু খেয়ে ফেলে। তো সেক্ষেত্রেও আপনার খাবারটা সাশ্রয় হবে। আর এছাড়া ঘাস, লতাপাতা, কুচুরিপানা, কাঁঠালের সময় আসলে যে আপনার নষ্ট কাঁঠালগুলা সেগুলা দিতে পারেন। বাট আমি আমার হাঁসগুলাকে যেগুলা দিয়েছি আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করলাম, এবং এগুলা দিলে কিন্তু খাবার খরচটা কিন্তু অনেকটা কম আসে। আর সেক্ষেত্রে কিন্তু লাভটা আমার মনে হয় বেশি হয় অন্য হাঁসের তুলনায়, কারণ অন্যান্য যে সকল হাঁস আছে, আমার কিন্তু সব ধরনের হাঁসই কিন্তু উপর আল্লাহ তাআলার রহমতে আছে। সব ধরনের হাঁস, চীনা হাঁস, দেশি হাঁস, তারপরে আপনার রাজা হাঁস, সব ধরনের হাঁসই কিন্তু আছে। তো তার থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে রাজা হাঁস, কারণ রাজা হাঁস থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা আমি আসলে বাণিজ্যিক আকারে করার উদ্দেশ্য ছিল না, শখ থেকে কিন্তু বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে। তো বাণিজ্যিক আকারে বলেন আর শখের বসেই বলেন, আমার কাছে মনে হয়েছে যে অন্য হাঁসের তুলনায় এই হাঁসের খাবারটা দুই টাইম এই আপনার ঘাস, তারপরে লতাপাতা, কুচুরিপানা, কলার কুয়া এগুলা দেওয়া যায়, আর একটা টাইম দানাদার খাবার দিলেই এনাফ। তো তাতে করে আমার মনে হয় না যে খরচটা খুব বেশি আসবে। আর অন্য হাঁস পালন করার ক্ষেত্রে কম সময় পালন করতে হয়। দেশি হাঁসগুলা খুব বেশি দিন ধরে পালন করা লাগে না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে দেশি হাঁসগুলা কিন্তু, ক্যাম্বেল হাঁসগুলা কিন্তু আপনার খাবার খরচটা আমার কাছে মনে হয় এই জন্য একটু বেশি আসে, কারণ এরা তো বাহির থেকে কোনো খাবার খায় না। তো হ্যাঁ, আরেকটা দিক থেকে হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য কিন্তু পাতি হাঁস, দেশি হাঁস অর্থাৎ ক্যাম্বেল হাঁসগুলা পালন করা লাভজনক। যাদের বাড়ির কাছে আপনার নদী আছে, পুকুর জানতার নদী, এবং আপনার নদী, বিল, খাল এগুলা যাদের আছে ওনাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি পাতি হাঁসটাই পালন করা বেস্ট। কারণ পাতি হাঁসের আপনার নদীতে যে ছোটো ছোটো শামুকগুলা হয়, এছাড়া আপনার হচ্ছে পোকামাকড়গুলা থাকে, সেগুলা খেয়ে কিন্তু ওদের আপনার অনেকটা ইয়ে হয়। বিল থাকলে তো সেক্ষেত্রে আমি বলবো রাজা হাঁসের থেকে পাতি হাঁস পালন করাই ভালো। আর যদি বিল, নদী না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা রাজা হাঁসটা পালন করতে পারেন। আর আমি কথাগুলো এই কারণের জন্যই বলছি যে অনেকেই প্রশ্ন করেছেন যে রাজা হাঁসের খামার করা আসলে কতটুকু লাভ বা কিভাবে করলে লাভবান হব, আমি সেটাই আর কি, সেজন্যই আর কি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর তো যারা কিন্তু পাতি হাঁস পালন করতে চাচ্ছেন তাদের কিন্তু সুবর্ণ সুযোগ, কিন্তু এখন এই বর্ষার সিজনে কিন্তু পাতি হাঁস পালন করলে লাভবান হবেন। আর রাজা হাঁসের ক্ষেত্রে আপনার বাচ্চা উৎপাদনের জন্য সামনে যে শীত আসছে, এই শীতে কিন্তু রাজা হাঁস থেকে প্রচুর পরিমাণে যে এরা ডিম দিবে, বাচ্চা উৎপাদন হবে, এছাড়াও এদের মাংসটার চাহিদা হবে। এবং এখন কিন্তু এদের শরীর থেকে পশমগুলো ঝরে যাওয়ার সময়, এই পশম ঝরে যে নতুন পশম যখন উঠবে তখন কিন্তু এরা ডিমে আসবে। আর ডিমে আসার আগে এখন ওদের শরীরে যে পশমগুলো আছে এগুলা কিন্তু ঝরে যায়, যার কারণের জন্য গাগুলা এখন এই যে উস্কো খুস্কো দেখাবে। তো যাই হোক, আশা করি আমি যেগুলো কথা আপনাদের প্রশ্ন ছিল সেগুলো প্রশ্নের হয়তো বা উত্তর দিতে পারছি। যদি কারো কোনো মতামত থেকে থাকে, সমন্বিত খামার সম্পর্কে কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং সকল ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সবাই ভদ্রতা এবং শালীনতা বজায় রেখে চলার চেষ্টা করবেন, সে যেখানেই হোক না কেন, যে পরিস্থিতিতেই হোক না কেন। তো এই ছিল আজকের ভিডিওর মেন বিষয়। আপনাদের কমেন্টের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি।
আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে আপু আমি রাজাহাঁসের বাচ্চা নিব বা বড় রাজাহাঁস নিব, কিন্তু কে কোন জায়গা থেকে বলছেন সেটা কিন্তু বলেননি। অবশ্যই আপনাদের ফোন নাম্বার এবং জেলা থানা সেগুলো আপনারা উল্লেখ করার চেষ্টা করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।